শেখ হাসিনা ওনার পালানোর কয়েকদিন আগে থেকে উনি ডিসকানেক্টেড ছিলেন। ওনার জন্য দুটো পথ আছে, উনি আর রাজনীতি করবেন না, শুধুই ফাঁসিতে ঝুলতে আসবেন। উনি যে অপরাধগুলো করেছেন সে অপরাধের নির্ঘাত শাস্তি হচ্ছে একমাত্র ফাঁসি। আমাদের নেতা বলেছেন জুলাইয়ের এভরি প্লেজেস, প্রতিটি প্রতিশ্রুতি আমাদের নেতা বলেছেন, তারেক রহমান বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। দেশব্যাপী বন্যা, জুলাই সনদ নিয়ে সরকারি ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান, এসবের মধ্যে আরেকটি বিষয়ে রাজনৈতিক পরিসরে ব্যাপক আলোচনা এসেছে। সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার আগাম ঘোষণা। এসব নিয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর আসাদুজ্জামান রিপন, যিনি পিপল নামে একটি পত্রিকার সম্পাদকও। এর আগেও তিনি একাধিক পত্রিকার সম্পাদনা করেছেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে এসে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন এবং রাজনৈতিক পরিসরে এখানে বিভিন্ন দল নিজ নিজ অবস্থান থেকে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে এবং এটি বেশ আলোচিত বিষয়। আপনিও এ সম্পর্কেও আপনারা মন্তব্যও দেখেছি। শেখ হাসিনার এই ঘোষণাকে কিভাবে দেখছেন? এটা আমাকে প্রাইমারিলি মনে হয়েছে স্টান্টবাজি। দ্বিতীয়ত হচ্ছে যে আমার মনে হয় যে উনি যেই দেশটিতে এখন আশ্রিত আছেন সেই দেশটা তিনি খুব কমফোর্ট ফিল করছেন না। কারোরই নিজের দেশের বাইরে অন্য দেশে কমফোর্ট ফিল করার কথা না। এখন কথা হচ্ছে উনি ফিরে আসবেন, খুব ভালো কথা। তো এটা এই দেশের জনগণ তো মুখে আছেন, উনি ফিরে আসবেন এবং উনি বিচারের সম্মুখীন হবেন, ওনার বিচার হবে। তো কিন্তু উনি যদি রাজনীতি করার কথা ভাবেন, মানে আমার ওনার ফিরে আসা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমরা তো চাই, সবাই চাই যে উনি ফিরে আসুন। এবং আমি তো নিজেও একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী নেতা তো অনেক বড় প্রশ্ন। তিনি যখন তার জনগণকে ফেলে চলে যান এবং শব্দটা যখন পালিয়ে যাওয়ার সাথে মিলে যায়, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। ওনার দলের নেতা বলতেন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাবে না। কিন্তু ঠিক কী হলো যে উনি সত্যি সত্যি পালিয়ে গেলেন, পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। 800-900 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল রাজা লক্ষণ সেনের আমলে, এটি ইতিহাস বলে। এরপরে কোনো দেশের শাসক এইভাবে পালিয়ে যায়, এটার কোনো নজির কিন্তু ইনফ্যাক্ট নাই। সাম্প্রতিককালে আছে যেমন আপনার সেটা পালানো না, সিরিয়ার আপনার প্রেসিডেন্ট বাশার, তিনি তিনি যখন দেখলেন খুব যুদ্ধ সিরিয়াস টার্ন নিচ্ছে এবং উনি সারভাইভ করতে পারবেন না, উনি রাশিয়া আশ্রয় নিয়েছেন। এটাকে ঠিক আমি পালানো বলবো না। উনি কিন্তু শেখ হাসিনা পালালেন কিভাবে? তিনি পালালেন না তাকে পাঠানো হলো? না, তাকে এটা একটা নতুন বলবো ধারণা বা একটা নতুন বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনার পক্ষের লোকজন বলার চেষ্টা করছেন তিনি আসলে পালাননি, তাকে পাঠানো হয়েছে। আমি বলবো তিনি পালিয়েছেন এবং প্রমাণ করে দিচ্ছি তিনি পালিয়েছেন। কারণ হচ্ছে তিনি যখন কাউকে পাঠানো হয় তখন তিনি এক গাদা সুটকেসটা কিন্তু গুছাতে হয় সৌরভ ভাই। সুটকেস না গুছানো হলে সুটকেস নিয়ে যাওয়া যায় না। ওনার সুটকেসগুলো গুছানো ছিল। 3 তারিখে, অর্থাৎ অগাস্টের 3 তারিখে এটা ডিসাইডেড হয়ে গেছে ওনার ফেট। 3rd of the August of 2024 ওই দিন ওনার ফেট ডিসাইডেড। যেদিন আমাদের সেনাবাহিনীর দরবার হলো ইন প্রেজেন্স অফ দ্য আমাদের চিফ অফ আর্মি স্টাফ যিনি এখন আছেন, এবং সেনা কর্মকর্তা, নিচু স্তরের উপরের স্তরের সব সেনা কর্মকর্তাদের খোলামেলা আলোচনা এবং সেই খোলামেলা আলোচনা যখন আমাদের সমস্ত পর্যায়ের অফিসার থেকে জওয়ান থেকে শুরু করে সবাই একটি কথা বললেন যে আমরা কিন্তু গুলি করতে পারবো না, জনগণের বিরুদ্ধে, জনগণের উপর আমরা গুলি চালাতে পারবো না। তো তখন এত বিক্ষুব্ধ জনগণ একেবারে বানের জলের মতো যেভাবে ধেয়ে আসছে আপনার শহরের রাজধানীতে,
এবং এটাকে তো থামানো কারোর পক্ষে সম্ভব না। তো সেজন্য যখন তারা বুঝলেন যে আমরা এটা থামাতে হলে গুলিও এনাফ না, এটা কামান ব্যবহার করবেন নিজ জনগণের উপর, এটা সম্ভব? আচ্ছা, তো সেটা তো সম্ভব না। তো ফলে আর্মি ডিসাইডেড যে আমরা করবো না, মানে গুলি চালাতে পারবো না। শেখ হাসিনাকে জানানো হলো। এই পরিস্থিতিতে ওনার পক্ষে যে সার্ভাইভ, গণভবনে একটি ইটও তো আস্ত থাকতো না, এমনি তো অনেক ইট টিট খুলে নিয়ে গেছে, কিছুই আস্ত থাকতো না। উনিও মানে কি বলে, উনি কিভাবে থাকতেন সেটাও একটা ডিফিকাল্ট চিন্তা। আচ্ছা, উনি চলে গেলেন, সেটা তো আমি যেটা বলবো যে উনি যে পালিয়ে গেছেন তার প্রমাণ হচ্ছে 3 তারিখ এবং তার আগে থেকে ওনার সমস্ত আত্মীয় স্বজন, আপনি দেখবেন বেকুব কিছু আওয়ামী লীগের 2-4টা মন্ত্রী বেকুব, যেগুলো কমিউনিকেটেড না, যারা শেখ হাসিনার সাথে মানে আপনার ওইভাবে কানেক্টেড ছিল না। মানে গভর্নমেন্টেরও তো আবার কয়েকটি স্তর থাকে, যেমন আমরা একটা শব্দ শুনি কিচেন ক্যাবিনেট নাকি, মানে যারা সব কিছুর ব্যাপারে, আবার দেখবেন যে কিছু মন্ত্রী, এটা আমি আগে জানতাম না, আমি তো কখনই সরকারের পার্ট ছিলাম না, রাস্তাঘাটে দেখে টেকে জানা, জিজ্ঞেস করা, আগ্রহ থেকে জিজ্ঞেস করি ভাই এটা কেন, দেখতাম সব মন্ত্রীর পেছনেই বা আগে ওই এক ধরনের জিপ, পোপো বাসিয়ালা জিপ থাকে না, কারো গাড়িতে থাকে। তখন আমি যখন ভাই সব মন্ত্রী, কোনো মন্ত্রী খালি পতাকা নিয়ে যায়, আবার কোনো মন্ত্রীর আগে আবার দেখি পুলিশ টুলিশ থাকে, আবার লাল সবুজ বাতি থাকে, আবার সাইড দিয়ে হাত বাড়ায় ঠাড়ায় বলে এই গাড়ি চাপো ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখি রাস্তাঘাটে, আমরা তো রাস্তার মানুষ, রাস্তা থাকি দেখি। তখন তারা বলে যে এরা হচ্ছে কিচেন ক্যাবিনেটের লোক, এদেরকে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি তো কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, তিনি পালাতে পারলেন না কেন? এইটার একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। উনি শেখ হাসিনা ওনার পালানোর কয়েকদিন আগে থেকে উনি ডিসকানেক্টেড ছিলেন। আপনি খেয়াল করবেন যে তখন কিন্তু শেখ মানে ওবায়দুল কাদের যে তার গ্রিপ লুজ করে ফেলছিলেন, তখন কিন্তু আনঅফিসিয়ালি আপনার ওই নানকের উপরে যদি আপনি ফোন কনভারসেশনগুলো যদি শোনেন, তখন নানক ইনফ্যাক্ট মানে সে এটা টেক ওভার করে ফেলেছিল। তো ওবায়দুল কাদের তার গুরুত্ব হারিয়ে ফেলেছিলেন শেখ হাসিনার শাসনামলে, এবং বলা যেতে পারে ওবায়দুল কাদেরের বেফাস কথাবার্তা, শেখ হাসিনার স্বয়ং কথাবার্তা তো আছেই, অনেক কথাবার্তা আছে, ওগুলোকে ঝুলাই দেবো, এই কথা তো আছে যে ওদেরকে আপাতত করো, তারপর ওগুলো পরে ঝুলাই দেবো, হ্যাঁ, তো এই কথা তো আছে। আর ওবায়দুল কাদের তো বলছে আমার ছাত্রলীগই যথেষ্ট ইত্যাদি, এই যে প্রাথমিকভাবে উস্কানি দেওয়া, এটাকে মানে একটা ভোলাটাইল সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়া, সেটার জন্য ওবায়দুল কাদেরের কথাবার্তা অনেকাংশে দায়ী। আচ্ছা, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো ওই পর্ব শেষ হয়েছে। আমি এই কথা আমি এটা বলে দিতে চাচ্ছি শেষ করে, উনি যে পালিয়েছেন ওনার সমস্ত আত্মীয় স্বজনকে উনি সেফ এক্সিট করে দিয়েছেন, সবাই পালিয়ে গেল, মানে সে তাপস থেকে শুরু করে ওনার ফুফতো ভাই শেখ সেলিম থেকে শুরু করে, শুধুমাত্র শেখ রেহানা ছাড়া, মানে বোনকে ছেড়ে এই ভদ্রমহিলা যান নাই, আর বাদ বাকি শেখ হাসিনার সকল নিকট আত্মীয় সবাই চলে গেছেন, শেখ হাসিনা সবাইকে পার করে দিয়েছেন, তো উনি পালিয়েছেন। আচ্ছা, মানে এখন উনি ফিরে আসতে চান? উনি ফিরে আসা উচিত, তো হ্যাঁ, ফিরে আসা উচিত। উনি যদি কিন্তু এই ফিরে আসার, তার এই ঘোষণার পর জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন যে তার এই ঘোষণার সঙ্গে বিএনপির তারা ষড়যন্ত্র, বিএনপির কারো ষড়যন্ত্র থাকতে পারে, বিএনপির কোনো অংশের, এরকম কথা বলেছেন। আমি জানি না জামাতের কোন নেতাটা বলেছেন, তবে আমি যদি বলতে চাই তারা কি চান না শেখ হাসিনা, জামাতের মহাসচিব বলছেন, তো উনি কি চান না শেখ হাসিনা বিচারের সম্মুখীন হন? উনি কি চান না শেখ হাসিনার বিচার হোক? এই বিচারের দাবিতে এই দেশের লক্ষ লক্ষ মানুষ করে আসছে, তো ওনাকে বিচার করবো কি করে? উনি তো ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করতে চান। তো আমরা তো সেটাই চাই যে উনি আদালতে আত্মসমর্পণ করুন, এবং উনি বিচারের সম্মুখীন আমরা করতে চাই তাকে। এটি তো মানে আপনি এর আগে কোন মাধ্যমে বলছেন যে শেখ হাসিনা কখনো ফিরে আসবেন না, এটা একটা যুক্তি আছে। আমি এই যুক্তিটা আপনি আমাকে জানতে চাচ্ছেন, আমি ধারণা করি কখনই ফিরে আসবেন না। কারণ হচ্ছে উনি একজন রাজনীতিক, তো রাজনীতি করার জন্য উনি তো ফাঁসিতে ঝুলতে আসতে চাইবেন না। ওনার জন্য দুটো পথ আছে, যে উনি আর রাজনীতি করবেন না, শুধুই ফাঁসিতে ঝুলতে আসবেন। উনি যে অপরাধগুলো করেছেন সে অপরাধের নির্ঘাত শাস্তি হচ্ছে একমাত্র ফাঁসি, এর বাইরে অন্য কোনো মানে নাই। ছোট ছোট রায় তো হবে, কিন্তু ফাঁসি হয়ে গেল তার বাদ বাকি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলায় তাকে ফাঁসি দিয়েছে, ফাঁসির আদেশ দিয়েছে, এবং আরও যেসব মামলায় ফাঁসি হবে, আরও যে মামলায় বিচার হবে বা শাস্তি, মানে আদালত যদি মনে করে শাস্তি দিবে, বাংলাদেশে তো এরকম উদাহরণ আছে, এরকম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন এবং রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন।
উনি যে অপরাধটা করেছেন এই মাত্রার অপরাধ এর এর 100% 1% অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে এবং সেই ট্রাইব্যুনালের বিচার আমি মাওলানা আবুল কালাম আজাদের কথা বলছি। আর তিনি কিন্তু তার ফাঁসি হয়েছিল, তিনি 24শে জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরে এসেছেন। এই যে আপনি বললেন ওনার মানে ফাঁসি হয়েছে কিন্তু উনি কিন্তু পালিয়েছিলেন। আচ্ছা, আপনি বলছেন শেখ হাসিনাও পালিয়েছিলেন। হ্যাঁ পালিয়েছিলেন, কিন্তু ওনার ফাঁসির এই যে মানে উনি প্রেসিডেন্ট ওনাকে কন্ডোন করেছে কিনা, ওনার সাজাটা মওকুফ করেছে কিনা আমার জানা নাই। এই আবুল কালাম আজাদ হ্যাঁ করেছেন। আচ্ছা, করেছেন এবং এই শর্তে যে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। আচ্ছা, তাহলে কন্ডোন হলো না, মানে এটা মাফ করে না, স্থগিত। তাহলে এটা কন্ডোন হলো, স্থগিত হলো। এখন শেখ হাসিনার ক্ষেত্রে এরকম হতে পারে কিনা? শেখ হাসিনার বেলায় এটা হবে না, কারণ আবুল কালাম আজাদ, আপনারা তো বলেন যে শেখ হাসিনারই মনোনীত বা তার নির্বাচিত রাষ্ট্রপতি এখন ক্ষমতায় আছেন। ফাইন, তার রাষ্ট্রপতি এটা পারবেন না, কারণ রাষ্ট্রপতি তার বিচারটা করেন না বা ক্ষমাও করতে পারেন না। রাষ্ট্রপতিকে এই দেশের যে প্রসেসে রাষ্ট্রপতির কাছে ক্ষমা, আগে আদালতে আপনি সারেন্ডার করবেন, তিনি বন্দি অবস্থা থাকবেন, সেখান থেকে তিনি পিটিশন করবেন, তার পিটিশন ফরওয়ার্ড হবে থ্রু হোম মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করার পরে রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতির দপ্তরে যাবে, রাষ্ট্রপতি একটা থ্রু এ প্রসেস সেটা করবেন। আই ডোন্ট বিলিভ সেটা ওই পর্যন্তই মানে আপনার, কারণ এর আগে তো গভর্নমেন্টের পার্ট আছে। কিন্তু শেখ হাসিনা তো বলেছেন যে তার ফাঁসি হোক যাই হোক তিনি দেশে ফিরে আসবেন। ইয়েস, তার একজন রাজনৈতিক নেত্রী হিসেবে এক নম্বর ওনার প্রথম কথা হচ্ছে ওনার পালানোটা ঠিক হয়নি, একেবারেই ঠিক হয়নি। উনি জীবনে গ্রেটেস্ট মিস্টেক করেছেন। মানে আপনার যদি রোমানিয়ার চাউসেস্কুর কথা আপনার নিশ্চয়ই মনে আছে, চাউসেস্কু গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পর তিনি মানে ফায়ারিং স্কোয়াডে তার তার মানে মৃত্যুর পরে তো এর চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। হয়তো ওনার ফায়ারিং স্কোয়াডে বিচার হতো, হয়তো ওনার ফাঁসি হতো বা হবে, কিন্তু এটার জন্য এখন পালিয়ে থেকে ফেরত আসা, এই বাগাড়ম্বর করার তো কোনো মানে নেই। আমি যেটা বলেছিলাম না, আপনারা মানে আমি যেই কারণে যখন তার শাস্তি হয়েছে এবং সরকারও তো তাকে ফেরত আনার জন্য দিল্লির কাছে নোট ভার্বাল পাঠিয়েছে, কারণ সরকার এটা এক্সিকিউট করতে চায়। হ্যাঁ, কিন্তু পাঠিয়েছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে ভারতের কাছে? ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মানে জানায়নি। হয়তো তাদের মেহমান, তারা তো ঠিক ঘাট ধরে বের করে দিতে পারে না বিষয়টা, কারণ উনি এত কিছু দিয়েছেন। উনি নিজেই, শেখ হাসিনা নিজেই তো বলেছেন যে ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন মনে রাখবে। আচ্ছা, একটা কৃতজ্ঞতা বোধ বলে তো একটা শব্দ আছে সোহরাব ভাই। ভারতকে আপনি মানে এত মানে শেখ হাসিনার প্রতি আপনি এতটা অনুদার ভাবছেন কেন? না এত কিছু তিনি দিয়েছেন, সেটা ভাবছি না। সেখানে তাকে আপনি কি তাকে জোর করে পাঠিয়ে দিন? না, আবার বলছেন যে ভারত তাকে নিয়ে স্বস্তিতেও নেই, থাকার কথা না, কারণ সেটা একটা ইরিটেটিং মানে। এবং ভারত তো বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং সেই সম্পর্ক উন্নয়ন করতে হলে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যেই মানে ইরিটেটেড ইস্যুসগুলো আছে, ওয়ান অফ দ্য ইরিটেটেড ইস্যুস হচ্ছে শেখ হাসিনা। আর বাদ বাকি তিস্তা আছে, বাদ বাকি আপনার ফারাক্কার পানি আছে, ওয়াটার শেয়ারিং ট্রিটমেন্টের আছে, বর্ডার কিলিংয়ের ব্যাপারগুলো আছে, এগুলো তো আছে। এই বিষয়গুলো তো আপনার মানে আপনি আন্তর্জাতিক বিষয়ে তো গবেষণা করেছেন এবং এই বিষয়ে আগ্রহ আছে ব্যাপকভাবে। আমি যদি একটু বিষয় বলি যে কেন উনি ফিরে আসতে পারবেন না, আচ্ছা হ্যাঁ, সেই বিষয়টা আমি একটু আপনার সাথে আলাপচারিত করতে চাই। উনি 81 সালে একবার ফেরত এসেছিলেন এবং ভেরি ইন্টারেস্টিং, অ্যাট দ্যাট টাইম বিএনপি ওয়াজ ইন পাওয়ার। এখন উনি যদি ধরে থাকেন যে বারবার বিএনপির হাত ধরেই আমার প্রত্যাবর্তন ঘটবে, তখন কি বিএনপির হাত ধরেই ফিরে আসছে না? উনি তো বিএনপির হাত ধরেই মানে ওনার প্রথম প্রত্যাবর্তন হয়েছিল 81 সালে। আচ্ছা, তখন তিনি একটা কথা বলতেন, তখন তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তখন তিনি বলতেন যে আমাকে শেষবারের মতো আমাকে একটা সুযোগ দেন, আমি ভুল করেছি। কি ভুল করেছেন? উনি প্রকারান্ত উনি অ্যাডমিট করেছেন ওনার বাবার বাকশাল গঠন করা ঠিক ছিল না। উনি প্রকারান্তে অ্যাডমিট করেছেন ওনার রক্ষীবাহিনী, ওনার বাবার রক্ষীবাহিনী করা ঠিক ছিল না। উনি প্রকারান্তরে উনি বলেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে ওনার বাবার আমল, এটা ঠিক ছিল না। এটা কবে, মানে উনি ফিরে আসার আগে না এটা নির্বাচনের পরে? ফিরে আসার আগে, এরকম ফিরে আসার পরে পরে আমি বলছি যে উনি যে ফিরে আসলেন তখন তো বিএনপি সরকার ছিল, এখনো বিএনপি সরকার। হ্যাঁ, ফিরে আসার সময় তিনি, ফিরে আসার পরে তিনি এই কথাগুলো বলেছিলেন। এবং আপনি খেয়াল করে দেখবেন সে তো ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের আস্থা অর্জনের জন্য, এবং জনগণ ওনার এই কথাগুলো সত্য ধরে নিয়েছিলেন এবং জনগণ তাকে নির্বাচিত করেছেন আনডাউটেডলি। এবং উনি কিন্তু ক্ষমতায় এসে ওনার বাবার
বাকশাল নামটার নেননি। না না উনি কখনই কিন্তু সংবাদপত্র বন্ধ করে দেওয়ার অ্যাটেম্পটা নেননি। উনি কখনই কিন্তু মানে বাংলাদেশ আর্মির প্যারালাল আরেকটা রক্ষীবাণী বানাতে চাননি, কারণ উনি জানতেন যে এগুলো সব হেট্রেড ইস্যুস, মানুষ এগুলোকে ঘৃণা করে। উনি ওই লাইনে হাঁটতে চাননি, যদিও ওই কর্নেল অলির ভাষায় বলতে উনি বাকশাল করেননি বটে, কিন্তু উনি যেই নির্বাচন এবং যে যে শাসন ব্যবস্থা চালিয়েছেন বাকশালের বাবা বাবা করে ছাড়ছেন উনি। এর মধ্যে এই প্রসঙ্গেই একটু বলি, যেহেতু বাকশাল প্রসঙ্গ আসলো, বাকশাল তো মানে একদল, একদলীয় শাসন। বিরোধী দল থেকে গতকালও একজন সংসদ সদস্য, এনসিপির একজন সংসদ সদস্য বলছে যে বিএনপি একদলীয় শাসনের দিকে হারছে। বাচ্চারা রাজনীতি ইতিহাসটা জানে না, বোঝে না। বাকশাল একটা গালি, ওটা গালির অর্থে হয়তো ব্যবহার করেছে, কিন্তু মানে বাকশালটা কি? না, উনি বাকশাল কথাটা বলেন, উনি বলছে একদলীয় পথে বিএনপি হারছে। একদলীয় পথে তো হাঁটার কোনো কোনো কারণ নেই। আমি যদি এভাবে বলি যে আমাদের প্রাইম মিনিস্টার, যদি আমি এভাবে বলি যে অনেকগুলো কমিটিতে ইভেন মানে অফার করেছেন যে আপনার 50% মেম্বার্স আপনারা দেন, আমার তো 2/3 মেজরিটি হিসেবে আমি তো যে কোনো কমিটিতে লিগ্যালি অ্যান্ড মোরালি আমি 2/3% আমি নিতে পারি, তাই না? আমি তো তা নিচ্ছি না, 50% অফার করছি। আপনি দেখবেন ইভেন যে সংবিধানের যদি আমার জুলাইয়ের স্পিরিটটাকে যদি জুলাইয়ের ম্যান্ডেটটাকে যদি আমার ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আলটিমেটলি ইউ হ্যাভ টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, আপনার সংবিধানটা সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন তো করবেন থ্রু পার্লামেন্টের মাধ্যমে তো আপনি করবেন। এখন সেখানে তো আপনার মানে মেম্বার্স আসতে হবে। সেখানে বিএনপি 17 সদস্যের কমিটি ঘোষণা করেছে, তার মধ্যে সরকার এবং সরকার সমর্থক সরকারের মিত্র দলগুলোর পক্ষ থেকে 12 জন নাম ঘোষণা করেছে, কিন্তু বিরোধী দলের কাছে আহ্বান জানানো হয়েছিল 5 জন সদস্যদের নাম দেওয়ার, তারা নাম দেননি এবং তারা ওয়াকআউট করেছে। আচ্ছা, আমি আপনাকে যদি বলি সেখানে বিএনপি সদস্য সংখ্যা 17 সদস্য বিশিষ্ট না কমিটিটা? 12 বিএনপির 12 না, সহ 12। বিএনপি 17 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে 17। সেখানে 2/3 যদি হতো তাহলে বিএনপির ভাগে কতটা পড়তো? কিন্তু বিএনপি মাত্র 7টি আসন রেখেছে, 10টি আসন আলটিমেটলি নিজের দলের বাইরে, অর্থাৎ রুলিং পার্টি মাত্র 7টি সদস্য রাখলো, আর মানে 10টি আসন অপোজিশনকে ছেড়ে দিল। এখন সেটা জামাতের 5টা, কিন্তু বাকি জামাত ছাড়া তো অন্য দলও তো সংসদে আছে, তাদেরকে তো বিএনপি অফার করেছে। আপনি যদি সংবিধানটা যদি সংশোধন আনতে চান, হ্যাঁ, তার মানে এখন জামাত ইসলামী না, আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে বিএনপি কিন্তু তার 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে জোর, যেটা স্ট্রেংথ, যেটা মানে সেটা কমিটিতে ব্যবহার করেননি, করছে না, করবেও না। আচ্ছা, করেননি, করবে না, ঠিক আছে। তাহলে আমি একদলীয়ভাবে হাঁটছি কি? না, একদলীয়ভাবে হাঁটছেন না, সবাইকে নিয়ে হাঁটতে চাই। এখন ওই বিশেষ কমিটিতে, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে গঠিত বিশেষ কমিটিতে যদি জামাত ইসলামী এবং এনসিপি শেষ পর্যন্ত তাদের প্রতিনিধি না পাঠায়, তাহলে এই 12 সদস্য নিয়েই কি কমিটি কাজ করবে? যদি তারা না পাঠান, আপনাকে তো অ্যামেন্ড করতেই হবে সংবিধান। আমি আপনাকে বলি, যদি সংবিধান যদি অ্যামেন্ড করতে হবে, যেহেতু বিএনপির চেয়ারপারসন, সংসদ নেতা, অনেকগুলো পরিচয় তো তার, জনাব তারেক রহমানের, তার তো একটা কমিটমেন্ট আছে জাতির সামনে। কমিটমেন্টটা কি? যে আমরা জুলাইয়ের ইস্তেহার যেটা, এটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। যদি আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাকে সংবিধানটা অ্যামেন্ড করতে হবে। এক্ষেত্রে আমি জামাতের নেতৃবৃন্দকে আমি 2-একটা টকশোতেও বলেছি, প্রাইভেটলিও বলেছি, যাদের যে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যাদের সাথে আমার জানাশোনা আছে, তাদেরকে আমি বলেছি যে আপনারা আরেকটা ভুল করবেন না। বলে কি ভুলটা? ভুলটা হচ্ছে, আপনার খেয়াল আছে একবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আন্দোলন হলো, তো ইনিশিয়ালি তো আমরা এটাকে অপোজ করেছি, এটা তো সত্য, মানে এটা তো অস্বীকার করবো 95-96 আমরা তো একসময় অপোজ করেছি এটা। বাট ফাইনালি আমরা যখন দেখলাম যে জনশৃঙ্খলা এবং গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রাষ্ট্রের নিরাপত্তা বহাল যদি রাখতে হয়, তাহলে এটাকে রাজপথে ছড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। বিএনপি কিন্তু আলটিমেটলি অপোজিশনের ডিমান্ডের প্রতি কনসিড করে, আমি যদি এইভাবে যদি বলি, তারা এটাকে মেনে নিয়ে তারা করলেন, কি বলে আপনার তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা পাশ করলেন। তখন কিন্তু তার আগেই কিন্তু আওয়ামী লীগ সংসদ থেকে ওয়াক আউট করে ফেললো। আওয়ামী লীগ না, শুধু সব বিরোধী দল ওয়াক আউট করলো এবং এক পর্যায়ে পদত্যাগও করে ফেলছে। ফলে যদি পদত্যাগটা না করতেন, তাহলে কি হতো? তাহলে সবাইকে নিয়ে যদি ওই সংসদেই এটি বিল আকারে পাশ করা যেত, ফ্ললেস ত্রুটিমুক্তভাবে পাশ করা যেতে পারতো। এই যে 111টা হলো, এই 111টা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছু তো ফাঁকফোকর ছিল, কিছু তো ত্রুটিতে ছিল। সেই ত্রুটিটা কি? যেমন মনে করেন, একটি পর্যায়ে প্রেসিডেন্ট,
প্রেসিডেন্ট তিনি চিফ অ্যাডভাইজারের দায়িত্বটা নেয়ার তার একটা স্কোপ ছিল। তো এটাকে আরও যদি নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা রাখতে পারতাম, যে সোজা কথা এইভাবে মিলছে না, এইভাবে মিলছে না, একটা ওয়ে আউট রাখার যদি ব্যবস্থা করা যেতে পারতো, তাদের সাজেশন যদি থাকতো, তারা যদি এখানে ইনপুট দিতে পারতেন, তাহলে আমি মনে করি 2007 সালে আপনার 111 যেটা আমরা বলি যে মানে সামরিক মানে সেনা শাসন নিয়ন্ত্রিত যে আপনার একটা তথাকথিত যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চলছিল বা জরুরি অবস্থা চলছিল, এটার হয়তো আশঙ্কা থাকতো না। আমি এখনও জামাত নেতাদের এবং এনসিপি বা অন্য যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই যে আপনারা এই যে ওয়ার্কআউটটা করছেন, লিগ্যাল কম্পালশন থেকে, কমিটমেন্টের কম্পালশন থেকে বিএনপিকে যেটা বলছেন আপনাকে 12 জন নিয়ে আপনারা এগোবেন, আমরা এগোবো। কি এগোবো? সেখানে একটা কথা আছে, সেখানে কিন্তু আমরা শুধুই বিষয়টা পার্লামেন্টে রাখবো না, আমরা কিন্তু আপনি সহ সুশীল সমাজের সবার সাথে, নানা শ্রেণী পেশার স্টেক হোল্ডারদের সাথে, আমরা আইনজীবীদের সাথে কথা বলবো, সুপ্রিম কোর্ট বারের সাথে কথা বলবো, সুশীল সমাজের সাথে কথা বলবো, অল ইভেন সংবাদপত্র মিডিয়া সম্পাদকদের সাথে কথা বলবো, অর্থাৎ অন্য সবার সাথে কথা বলি, তাদের মতামত নিয়ে আমরা একটা ত্রুটি মুক্ত একটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাই। আমরা চাই দেশে অব্যাহতভাবে ভালো নির্বাচনগুলো হোক। আমরা শেখ হাসিনার মতো রাতের আধারে একদিন আগে ভোট করে গায়ের জোরে ক্ষমতা আমরা থাকতে চাইবো না। বিরোধী দলের অভিযোগ যে আপনারা জুলাই সনদের প্রতি অবিচার করেছেন, এটা কিন্তু এটা আমি বলবো তারা আমাদের প্রতি অবিচার করছেন। এই ধরনের আপনার মানে শব্দটা যে এইভাবে যদি বলি, জামাতের উদ্দেশ্য দিয়ে বলি, এটা না হক অভিযোগ উত্থাপন করছেন আমাদের বিরুদ্ধে, কি যে আমরা অবিচার করছি। আমাদের নেতা বলেছেন জুলাইয়ের এভরি প্লেজেস, প্রতিটি প্রতিশ্রুতি আমাদের নেতা বলেছেন, তারেক রহমান বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কিন্তু জুলাই বিষয়ক আলাদা পরিশোধ করে দেওয়া হয়েছে এবং জুলাই যোদ্ধাদেরকে রিহ্যাবিলিটেট করার ব্যবস্থা করা হচ্ছে, তাদের চাকরি ব্যবস্থা, তাদের পরিবার পরিজনের ট্রিটমেন্ট থেকে শুরু করে, যেমন আমরা মুক্তিযোদ্ধাদের বেলায় রাষ্ট্র যেমন সংবেদনশীল, একইভাবে এই সংবেদনশীলতা কিন্তু জুলাইয়ের ব্যাপারও সরকারের আছে। এখন শুধুই কি ট্রিটমেন্ট, শুধুই কি একটা ভাতা? ইটস নট, আই ডোন্ট থিঙ্ক। আমি যেটা বলতে চাই, আমাদের সরকার যেটা বলতে চান সেটা স্পিরিট, আকাঙ্ক্ষাটা কি? রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলবে, রাষ্ট্রের চরিত্রটা গণতান্ত্রিক থাকবে, রাষ্ট্রটা জনগণের কাছে জবাবদিহি করবে, এই রাষ্ট্রের জনগণ প্রশ্ন তুলতে পারবে, প্রধানমন্ত্রীকে বলতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী এটা কেন করছেন। তা আমরা তো সেই জায়গাটি নিতে চাই। সেটা জুলাইটা কেন হলো? জুলাইটা হচ্ছিল এই কারণে যে জনগণকে অস্বীকার করা হচ্ছিল। আমরা ওই জায়গাটা তো নেব না, সুতরাং আমাদের জুলাই অস্বীকার করার কোনো প্রয়োজন দেখা দেবে না। বরং আমরা রাষ্ট্রের প্রতিটি পরতে জনগণের ক্ষমতায়নকে নিশ্চিত করব। ইংরেজিতে যদি বলতে চাই, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে, একটি জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ, আর দ্বিতীয়টি হচ্ছে গণভোট। বিরোধী দলের অভিযোগ যে আপনারা গণভোটের রায় অস্বীকার করছেন। না, গণভোটের রায় আমরা অস্বীকার করছি না, আমরা যদি এইভাবে বলি। হ্যাঁ, বিএনপি যেটা করেছে সে ব্যাপারে এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের তরফে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে এটার আপনার লিগ্যাল প্রেমাইজ নাই, সাংবিধানিক আদেশে। হ্যাঁ, এটা বলেছেন যে এটা নাই, এটা তার একটা বক্তব্য আছে। তো আমি যদি এইভাবে বলি যে জুলাই জনগণ যে আপনার একটা দিলেন, মানে রেফারেন্ডাম দিলেন, গণভোট দিলেন, সেখান তো কিছু বিষয় আছে না? বিএনপি সরকার কি সেই বিষয় থেকে সরে যাচ্ছেন? না, বিএনপি সরকারের মেয়াদ বলেন, মানে কিন্তু ওই 4টি বিষয়েই কিন্তু বিএনপি একমত নয়। হ্যাঁ, 4টি প্রশ্ন এখানে আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। প্রথম আলোর সাথে আলী রিয়াজ সাহেব, এই যে মানে সংস্কার পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে দু কিস্তিতে বা 3 কিস্তিতে তার সাক্ষাৎকারটা ছাপা হয়েছিল। আমি খুব গভীর মনোযোগের সাথে আমি সাক্ষাৎকারটি পড়েছি। সেখানে খুব ক্যাটেগরিক্যালি তিনি উল্লেখ করেছেন যে ওখানে তারা যুক্ত করেছেন প্রতিটি দফার ক্ষেত্রে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে আসবেন তারা তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো অনুযায়ী, মানে ইলেকট্রাল ম্যানিফেস্টো যেটা, নির্বাচন আগে তাদের ভোটারদের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন
যেভাবে দিয়েছেন, তারা যখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, মানে সরকার পরিচালনার দায়িত্ব পাবেন, তারা সেভাবে সেটা বাস্তবায়ন তো করবেন। এই যে আপনার কথা মেনে নিলাম যে নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের একটা অঙ্গীকার আছে, যে দল বিজয়ী হয়েছে তার অঙ্গীকার অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করবেন বা অঙ্গীকার পূরণ করবেন। সেই অঙ্গীকারের সঙ্গে গণভোটের অঙ্গীকারের যদি কোনো বৈপরীত্য থাকে, সাংঘর্ষিক অবস্থা থাকে, সেটা কিভাবে সমাধান হবে? না, আমি মনে যেটা নিয়ে কিন্তু এই যে সরকারি দল ও বিরোধী দল জুলাই সনদ নিয়ে মুখোমুখি অবস্থানে, এর মূল কারণটা কিছু ওটা। হ্যাঁ, আমি কিন্তু এটাকে মুখোমুখি অবস্থান বলছি না। আচ্ছা আচ্ছা, পার্লামেন্টে সাংঘর্ষিকও না। না, পার্লামেন্টের প্র্যাকটিসে আপনি ওয়ার্কআউট করবেন, প্রতিবাদ করবেন, নানা ইস্যুটি করতেই পারেন এবং এটা করা উচিত। দ্যাট ইজ দ্য মানে ডিসেন্সি অফ দ্য মানে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমি মনে করি তার ঘন ঘনই ওয়ার্কআউট করুন। আমি বলতে চাই, আবার ফেরত আসুন, পার্মানেন্টলি ওয়ার্কআউট করবেন না। পার্মানেন্টলি ওয়ার্কআউট করলে গণতন্ত্রের পথ চলাটা আটকে যাবে, বাধাগ্রস্ত হবে, মানুষ হতাশ হবে। বৈপরীত্য থাকবে না, এই কারণ সেটা কাজে দিয়ে আমরা প্রমাণ করব। আমরা যখন সবার সাথে কথা বলবো, মনে রাখতে হবে পলিটিক্যাল পার্টিজ বা পলিটিক্যাল পার্টি মেম্বার্স তারাই কিন্তু সমাজে সবাই না। আমি একটা জরিপে দেখেছি, যারা ধরুন আমি বিএনপি করি, দেশের মানুষ সবাই বিএনপি করে, সবাইকে রাজনীতি করে না। সক্রিয় রাজনীতি করার লোকের সংখ্যা কিন্তু খুব কম, সমর্থকের সংখ্যাটা আরেকটু বেশি। একটা বড় ধরনের একটা গ্রে এরিয়া যার কোনো রাজনৈতিক দল করে না। যেমন ধরুন আমরা যদি অনেক ভালো কাজ করি, যেমন সেদিন একটা জরিপে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের নেতা যিনি, তার ব্যাপারে জনমতে তার যে মার্কিংটা আছে, এটা আমেরিকাতে প্রায় ঘন ঘনই কিন্তু মানে সরকার প্রধানের ব্যাপারে জনমত জরিপ করে। তো বাংলাদেশে দিস দ্য ফার্স্ট টাইম একটা এরকম জরিপ হলো। সেখানে তারা জরিপ করে দেখালো যে প্রতি 4 জনের মধ্যে 3 জনই তারেক রহমানের পদক্ষেপগুলো, ডিসিশনস বা তার পার্সোনাল মানে জেস্চার, এগুলোকে মানুষ খুব পছন্দ করছেন। আমি আপনাকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, যেটা বলেন বৈপরীত্য এই কারণে হবে না যে জামাত ইসলাম বা এনসিপি, ইভেন বিএনপি, আমরা কি সবাই না? আমরা যদি সমাজের প্রতিটি শ্রেণী পেশার অংশীজনদের সাথে যদি আমরা আলাপ আলোচনা করি, যেমন আপনি পার্লামেন্টের মেম্বার নন, আপনার তো একটা মত দেওয়ার জায়গা থাকতে হবে। আপনাকে শুধু পার্লামেন্টে যেই মত দিতে পারবেন, আপনি পার্লামেন্টে আপনার সেকে রাষ্ট্র শুনবে না। তা আমরা যদি আপনাদের সবার কথাই যদি শুনি এবং মোটা দাগে যদি সে কথাগুলো যদি আমরা ধারণ করি এবং মেনে নিয়ে যদি আমরা এটাকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যদি কাজ করি, তাহলে আমি মনে করি যে আমরা লার্জলি ব্যাপকভাবে জনমতের প্রতিফলন আমরা সংশোধনের মধ্যে আপনাদের নির্বাচনী ইস্তেহার এবং 31 দফায় উচ্চকক্ষের কথা বলা আছে। উচ্চকক্ষ কি গঠিত হচ্ছে? উচ্চকক্ষ গঠন করতে হলে মানে একটা হওয়া উচিত, বিকজ এটা আমাদের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আমরা জাতির সামনে দিয়েছি, 31 দফা আমরা বলেছি, নির্বাচন ইস্তেহারের মধ্যে আমরা বলেছি। সুতরাং সেখান থেকে যদি আমরা সরে আসি, তাহলে তো মানে মানুষ বলবে যে বিএনপি কথা দিয়ে কথা রাখে না, সুতরাং সেটা বিএনপির জন্য নিশ্চয়ই ভালো হবে না। আমি মনে করি যে আমাদের পার্টি প্রধান, যিনি সংসদেরও নেতা, তিনি নিশ্চয়ই বিষয়টা ভাববেন এবং এই উচ্চকক্ষ ইন্ট্রোডিউস করতে গেলে তো আপনাকে পার্লামেন্টারি প্রসিডিউরের মধ্যে যেতে হবে। এটার জন্য সংবিধান কিন্তু সংশোধন করতে হবে। সেক্ষেত্রে কোন ভোট অগ্রাধিকার পাবে? সেখানে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বা জুলাই সনদেও যে আনুপাতিক হারে উচ্চকক্ষ নির্বাচনের কথা আছে। না, আনুপাতিক হারে নির্বাচনের দিকে আমরা যাব না। আনুপাতিক হারে নির্বাচনের দিকে যেমন, কেন এটা খুব সাংঘর্ষিক হবে। আপনি জাতীয় নির্বাচনটা করলেন আপনি পার্লামেন্টে মানে আসন সংখ্যা ভিত্তিক। আপনি আরেকটি জায়গায় যখন যাবেন প্রাপ্ত ভোট সংখ্যা ভিত্তিক যাবেন, এটা একটা কন্ট্রাডিকশন। আপনাকে যেতে হলে দুটো জায়গায় মানে সমান্তরালেই চলতে হবে। বৈপরীত্য অবস্থান নিয়ে যখন আপনি যাবেন, তখন এটা নিয়ে তো কোশ্চেন ঘটবে। বিরোধী দল যদি অংশ না নেয়, তাহলে সংসদ তো এক্সপেরিমেন্ট ওই নির্বাচনে আপনারা যে পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছেন, বিরোধী দল যদি অংশ না নেয়, এটা আমি এটা তো আসলে নির্বাচনটার এখন বর্তমান যে ব্যবস্থাটা আছে সেখানে নির্বাচন সেভাবে নির্বাচন না, সেভাবে সংসদ সদস্যরা তো নির্বাচন করবে, আপনারা সংসদ সদস্য আপনাদের পদ্ধতি অনুযায়ী। সেখানে আমাদের পার্লামেন্টের মানে যতগুলো আসন আছে সেই অনুপাতে 100 জনের মধ্যে আমরা ততটি আসন পাবো। তবে আমরা মনে করি আমি জামাতের অনেক নেতার সাথে, অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা হয় টকশোতে, এর বাইরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিভিন্ন দূতাবাসের প্রোগ্রাম, নানাভাবেই তো ইন্টারাকশন হয়। তাদের সাথে আলাপ আলোচনা করেছি। আমি বিশ্বাস করি
সেটা হচ্ছে তারা এই অপরচুনিটি মিস করবেন না। আচ্ছা, আমরাও আশা করি যে এই সুযোগ মানে একসাথে চলার যে আহ, আমি অঙ্গীকার কিন্তু শব্দটি বা বলে তারা গণতন্ত্র, অপরচুনিটি মিস করবেন জি জি, না। সুযোগ হাতছাড়া করবেন না, আমরাও আশা করি। কারণ সেখানে আমরা সেখানে তারা কথা বলার সুযোগ আলোচনার পাবে। প্রায় শেষ দিকে এসেছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি, আবারও বলি, আন্তর্জাতিক বিষয়ে আপনার আগ্রহ আছে এবং এ নিয়ে গবেষণা করেন, দলের প্রতিনিধিত্ব করেছেন একসময় আন্তর্জাতিক বিষয়ে। বিএনপি ক্ষমতায় আসার পর বহুদিন আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বাংলাদেশ কোন অবস্থানে আছে? সম্প্রতি আহ, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করলেন। এর আগে অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে একটি চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে, বাণিজ্য চুক্তি। সেই চুক্তি বিএনপিকে, অনেকেই বলেন যে বিএনপিকে অস্বস্তিতে ফেলেছে। চুক্তির ভবিষ্যৎ এবং বিএনপির প্রধানমন্ত্রীর চীন সফর, এ ব্যাপারে যদি আপনার ব্যক্তিগত চুক্তিটা বিশ্লেষণ। নিঃসন্দেহে অস্বস্তিকর বটে। দুটো কারণ হচ্ছে যে, একটা হচ্ছে যে ইমিডিয়েট পাস্ট যে ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটি করেছেন, একেবারেই বলা যেতে পারে যে একটা নির্বাচনের কয়েকদিন আগে, 2-3 দিন আগে তারা নির্বাচনটা এই চুক্তিটা তারা করেছেন। ক্ষমতা ছেড়ে দেওয়ার 3 দিন আগে, 3 দিন আগে এটা তাদের করা ঠিক হয়নি। প্রথম হচ্ছে করাটা তাদের নির্বাচনের 3 দিন আগে, নির্বাচন 3 দিন আগে তারা এই কাজটি তাদের ঠিক হয়নি। এটা আমি নিয়ে সমালোচনা বহুবার করেছি। আই হ্যাভ এভরি রিগার্ডস ফর প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি যদি ওই সময়টিতে না থাকতেন, এই দেশটি একটা গৃহযুদ্ধ হয়ে যেত, একটা বেসামাল পরিস্থিতি হয়ে যেতে পারতো। তো আমাদের মানে আমি বলছি, আমাদের বলতে জাতির কথা বলছি, জাতির একজন প্রফেসর মোহাম্মদ ইউনূস ছিলেন এবং এই ধরনের কিছু ফিগার লাগে। হারিয়ে গেলেন। হ্যাঁ, জাতির যেমন একজন মোহাম্মদ ইউনূস ছিলেন, সেটাকে মানে উনি দায়িত্ব পালন করেন। উনি তো এখন তো নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছেন। এরকম জাতীয় প্রেক্ষাপটে আপনার এই ধরনের কিছু মুরব্বী, এই ধরনের কিছু ব্যক্তিত্ব লাগে। এই সংখ্যাটা ক্রমে ক্রমে নানান ক্ষেত্রে, সেটা সাহিত্য বলেন, সংস্কৃতি বলেন, আপনি শিক্ষায় বলেন, এক নামে একসময় বাংলাদেশের কবি শামসুর রহমান বলতাম, কথার কথা, বা আল মাহমুদ, নির্মলেন্দু গুণের কথা বলতাম, এক নামে আল মাহমুদের কথা বলতাম তো আমরা। মানে একেবারে প্রথম টপ 1-2 জনের নাম যদি, ইভেন যদি আপনি উপন্যাস লেখার কথা বলেন, হুমায়ুন আহমেদের কথা বলতাম। আমরা কি খুব খুব 2-4-10 বছরে একটা হুমায়ুন আহমেদ বিকল্প তৈরি করতে পেরেছি? এই রিপ্লেসমেন্টটা খুব কম হচ্ছে, কিন্তু হওয়া উচিত আমাদের, সেটা বলছি। তো আমি যেটা বলছি যে ইউনূস সাহেবের সরকার যদি এই কাজটা যদি না করে যেতেন, আমাদের জন্য অস্বস্তির মাত্রাটা অনেক কম হতো, মানে হতোই না হয়তো। একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, তারা আরেকটা ইলেক্টেড গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবেন, আমাদের নেতা দর কষাকষি করবেন, দর কষাকষি করবেন। মানে আপনার আমেরিকা বলে কান্ট্রি ফার্স্ট, তাদের স্বার্থ তারা দেখবেন নিশ্চয়ই। ট্রাম্পকে আমি ভুল বলি না, ট্রাম্প তো একদিক দিয়ে তার দেশের স্বার্থটাই দেখবেন, তারেক রহমান তার দেশের স্বার্থটাই দেখবেন, তাই না? এটি তো জনগণ এটি তো আশা করে যে আমার প্রতিনিধি, আমার নেতা, তিনি আমার দেশের স্বার্থ দেখবেন। তা আপনি তো আমার দেশের স্বার্থটা দেখার দর কষাকষির জায়গাটাকে আপনি আমাকে একদম লিমিট করে দিলেন, মানে একেবারে সংকুচিত করে দিলেন। তো এখন কথা হচ্ছে যে এটা সত্য যে আমরা, মানে আমাদের ছোট দেশ, সামর্থ্য সক্ষমতাও ছোট, ফলে আমাদের দর কষাকষির জায়গাটার রেভিনিউটাও কিন্তু অনেকটা, মানে কিন্তু আপনি কি চুক্তিটা বাতিল না হলেও সংশোধনের দাবি জানাতে পারেন? এটা একটা মালয়েশিয়াতে তারা স্থগিত করেছে, তারা মালয়েশিয়াতে আমাদের মতো এরকম একটা চুক্তি তারাও করেছিলেন তারা। সেখানে তারা এটা স্থগিত করেছেন। মানে আমাদের চেয়ে তাদের তো নিঃসন্দেহে সক্ষমতা, জিওপলিটিক্যাল প্রেজেন্স তাদের, বা জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি, পার্টিকুলার যদি আপনি ইস্ট এশিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, অবশ্যই, তাই না? তো আমাদের তো রাইট না মালয়েশিয়ার মতো আমি এই মুহূর্তে আমি এটা চুক্তিটা সাসপেন্ড করে দিতে পারছি না। তবে আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার তো এলেন, আমার মনে হয় যে আমরা এটা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে আমরা কথা বলবো, নেগোশিয়েট করতে চাইবো, এটাকে রিভাইজ করা, রিভিশন করা, যতদূর সম্ভব দেশের পক্ষে নিয়ে আসা, মানুষের পক্ষে নিয়ে আসা, তার যতটুকু সম্ভব চেষ্টা করব। ট্রাম্প তো চাইবেনই তার দেশ থেকে আপনি গম কিনুন, কারণ সে আপনার দেশ থেকে পোশাক কিনছেন, কথার কথা। কিন্তু আমি যদি তাকে বুঝাতে পারি, কিন্তু তিনি তো এটা বলতে পারেন না, তুমি অন্য কোনো দেশের সাথে কি চুক্তি করবা, সেটা যুক্তরাষ্ট্রের সেখানে সম্মতি, অথবা যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয় সেটা বাংলাদেশকেই নিশ্চয়তা দিতে হবে, এটা তো বলতে পারেন। এটা কিন্তু আমি আপনাকে যদি এইভাবে বলি, এটা কিন্তু ধরুন আপনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক, আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিকই, তা আপনি কি নেচারালি আপনার কোনো অ্যালির কাছে কি আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে তুমি এমন কাজ করো না যেটা আমার ক্ষতি হয়?
দেখ, আপনি নমনীয়ভাবেই দেখছেন, এই বিষয়ে আর আলোচনা বাড়াচ্ছি না। আপনি কি আপনার প্রতিবেশী তার জায়গার মধ্যেই তিনি ধরেন তার তার জায়গার মধ্যেই তার ঘরের মধ্যে বসে তিনি খুব লাউড স্পিকার দিয়ে তিনি গান শুনছেন মধ্যরাতে, আপনার ঘুম ভেঙে যায়, আপনি একজন বয়স্ক মানুষ, আমি একজন বয়স্ক মানুষ, আমরা তো এটা বলতে পারি ভাই তোমার ঘরের মধ্যে বসে এটা সত্য তুমি গান শুনছো, কিন্তু এটা আমার তো কষ্ট হচ্ছে। ক্ষতিপূরণের যুক্তরাষ্ট্রের যতটা সক্ষমতা আছে বাংলাদেশের সেটা নেই, আপনিও স্বীকার করলেন। তারপরও একটা অন্যায্য এবং অসম চুক্তির সংশোধন হওয়া উচিত বলে মনে করি। প্রধানমন্ত্রীর চীন সফর, আমিও মনে করি প্রধানমন্ত্রীর চীন সফর, এবং সেখানে আমি বলবো যে, এবং আপনিও নিশ্চয়ই একমত হবেন, বাংলাদেশের কূটনৈতিক মহল এবং বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক তাদেরকেও অনেকটা হতচকিত করেই চীনের প্রেসিডেন্ট যে প্রস্তাবটি দিয়েছেন, এটি বাংলাদেশের তাদের চিন্তার পরিধির মধ্যে ছিল বলে মনে হয় না। করিডোর, ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর প্রথমত ছিল কি ছিল না সেটা জানেন। এই অর্থনৈতিক করিডোর কিভাবে সম্ভব হবে এবং এক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কী হবে? ভারতও আমাদের আরেকটি প্রতিবেশী দেশ। আমি যদি আপনাকে এভাবে বলি, আমি প্রথমত হচ্ছে যে এই যে ভারত কি মনে করবে, আমি এই বিষয়টি একেবারেই মাথায় নেই না, নিতে পারি না, সেটা নিলাম না, আমি কিন্তু এটা সম্ভব কিনা আমি একটা যুক্তি দেই। ভারত, আপনি জানেন, জিসোমিয়া অ্যান্ড আকসা বলে দুটো চুক্তি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র করতে চায়, ঠিক আছে? এবং এই দুটো চুক্তি করার জন্য কিন্তু বিভিন্ন সরকারের সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চাপ দিয়েছে। আমি জানি না এটা ইতিমধ্যে গোপনে সম্পাদিত আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টে বা শেখ হাসিনার গভর্নমেন্টের সময় এই চুক্তি দুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিনা আমি জানি না। চুক্তি হলে নিশ্চয়ই এটা প্রকাশিত হতো। এটা কিছু থাকে আপনার এটা বলে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কিছু এটা কিন্তু বাণিজ্য চুক্তিতেও তাই ছিল। হ্যাঁ, তো এনডিএতে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হিসেবে যদি কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তি করে, তো সাধারণত এগুলো ডিসক্লোজ হয় না। আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডিয়া দুটো চুক্তি আপনার জিসোমি অ্যান্ড আকসা, একটা হচ্ছে যে ইন্ডিয়ান যুদ্ধ বিমানগুলো ভারতের মাটিতে নামবে, সেখানে রিফুয়েলিং করতে পারবে, ওখান থেকে তারা অপারেট করতে পারবে, যে জন্য ইরান কিন্তু ওই যে আপনার ওই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে হামলা করছে, বলবো প্রতিশোধ নিচ্ছে বা পাল্টা জবাব দিচ্ছে। আমি ওইটা জবাব শব্দটা বলতে পছন্দ করি। এখন বাংলাদেশ, আমি যতদূর জানি বাংলাদেশ এটা এখন পর্যন্ত সাইন করে, এখন পর্যন্ত দেখবো ইত্যাদি। আমার কথাটা হচ্ছে যে এই যে জিসোমি অ্যান্ড আকসা চুক্তিটা, আমাদের তো প্রতিবেশী দেশ ভারত, এই চুক্তিটা যখন তারা আমেরিকার সাথে করলো, দে নেভার কনসাল্টেড উইথ আস। তারা কিন্তু কখনো ভাবেনি এর অভিঘাত বাংলাদেশে কি হতে পারে, এর অভিঘাত মিয়ানমারে কি হতে পারে, এর অভিঘাতটা শ্রীলঙ্কায় কি হতে পারে, তারা কখনোই কনসিডারেশনে নেয়নি। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই মনে করেন যে তাদের নেওয়া উচিত প্রতিবেশী হিসেবে। প্রথমত হচ্ছে আমি যেটা মনে করবো, আমি সবসময় মনে করি যে ইন্ডিয়া যদি মনে করে তার জাতির স্বার্থে, তার দেশের স্বার্থে ইট ওয়াজ কারেক্ট, এটা তারা বিবেচনা করতে পারে। একইভাবে আমি যদি মনে করি যে চীনা গভর্নমেন্ট, পার্টিকুলার প্রেসিডেন্ট শি জিনপিং যে ইকোনমিক করিডোর থ্রু মিয়ানমার যে করিডোরের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা তারা দিতেই পারেন এক। এবং এই চুক্তিটার প্রোজ অ্যান্ড কনস বাংলাদেশ বিবেচনা করে দেখবে। এটা বাংলাদেশের জন্য যদি স্বার্থের অনুকূল হয় তাহলে বাংলাদেশ এটা সানন্দে বিবেচনা করতে পারে। কিন্তু এই চুক্তি করলে ভারত কিভাবে, ভারতের কথা বাস্তবতা কি আছে, আমি ভারত কিভাবে দেখবে, ভারতের প্রসঙ্গ বাদ দিলাম, আমি এটা ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের এই মুহূর্তে বাস্তবতা আমি আমলে নিতাম না। ভারত কি মনে করবে? আচ্ছা, ভারত ফারাক্কা তৈরি করছে, আমাকে আমলে নেয়নি। গজলডোবা তৈরি করছে, আমাকে আমলে নেয়নি। আমাকে তিস্তা করতে হলে ভারত চীনের সহযোগিতা তিস্তা করব, না আমি কম্বোডিয়ার সাহায্য তিস্তা করব, না ভুটানের সাহায্য করব? ভাই, আমি 20 মেগাওয়াট বিদ্যুৎ, আমি বলতে হয় আমাকে যে আমি নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ, এখন 20 মেগাওয়াট বিদ্যুৎ আমি পাচ্ছি সে থেকে, নেপাল থেকে। ভারত কিন্তু 1000 আপনার নেয়, হাইড্রো ইলেকট্রিসিটি নেয় নেপাল থেকে, 1000 মেগাওয়াট নেয়। আমি মাত্র 20 মেগাওয়াট নিচ্ছি চুক্তির সাথে, আর 20 মেগাওয়াট
যোগ করার কথা যোগ বলছিলাম। করার কথা। ভারত রাজি হয়নি এখনো, কিন্তু Right. ভারত থেকে আমরা কত মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছি প্রতিদিন। কিন্তু ভারত কিন্তু যেটা চায়, আমি তার সাথেই নির্ভরশীল থাকি, মানে আন্তদেশীয় সহযোগিতা যেটা, না, আমি এটা তারা চায় না। এখন ত্রিদেশীয় অর্থনৈতিক অর্থনৈতিক এটা কিন্তু- করিডোরের ক্ষেত্রে আমি বলছি বাংলাদেশ, মিয়ানমার এবং এবং চীনের এই যে ভৌগোলিক অবস্থান, সেখানে এই করিডোর কতদিনই হতে পারে বা হওয়ার আদৌ বাস্তবতা আছে কিনা? এটার বাস্তবতাটা আমি প্রথম হচ্ছে যে চুক্তিটা, তো এটা নিয়ে তো সাধারণত যে কোনো চুক্তিও হয়নি, একটা এমওইউ টাইপের বা তার একটা প্রস্তাব বলেন, প্রপোজাল। আচ্ছা, প্রপোজালটা তারা দিয়েছেন। এটা এখন এটা আমাদের গভর্নমেন্ট, আমাদের এক্সপার্টস, ইভেন সিভিল সোসাইটিস, তারা এগুলো দেখবেন, পড়বেন, বিবেচনা করবেন। যদি বাংলাদেশের স্বার্থে যদি এটা অনেক ভালো কিছু হয়, নিশ্চয়ই আমরা চুক্তিটা করতে পারি, নিশ্চয়ই আমরা করতে পারি। বাস্তবতা আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান না, মিয়ানমারের বাস্তবতা। মিয়ানমারে এখন যুদ্ধ অবস্থা। মিয়ানমারের মধ্যে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। এইগুলো সবকিছু আমলে নিয়েই, এগুলো সবকিছু আমলে নেব আমরা, এগুলো সবকিছু আমলে নেব আমরা। আমরা মানে ওদের বন্দর সিস্টেম, মানে বন্দর থেকে শুরু করে কালাদান প্রজেক্ট থেকে শুরু করে, মানে কালাদানও ইন্ডিয়ার একটা মাল্টিমোডাল প্রজেক্ট, ইন্ডিয়ার সাথে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের একটা ফ্যান্টাস্টিক কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন আছে তাদের। তো তাদের কোঅপারেশনের সমস্যা নাই। বাট হোয়েনেভার বাংলাদেশ এন্টার্স ইনটু এনি এগ্রিমেন্ট উইথ মিয়ানমার অ্যান্ড চায়না, তখনই আপনি মানে তারা মাথা ঘামাচ্ছেন। তারা অন্যদিকে না, আমরা মাথা ঘামাচ্ছি যে রাখাইনের উপর দিয়ে কিন্তু এই করিডোর হতে হবে। আমি যদি নিশ্চয়তা পাই যে আমার লোকগুলো রিপ্যাট্রিয়েটেড হতে পারবে, আমি যদি নিশ্চিত হতে পারি যে আমার দেশের এক্সপোর্ট বাড়বে, আমার এক্সপোর্টের ডাইভার্সিফিকেশন হবে, তাই না? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাঝে মধ্যে ওদের কি নানান ধরনের কুকিমুকি কী আছে না, নানান ধরনের ট্রাবল হয়। এগুলো সব কিছু আমি যদি দেখি যে বাংলাদেশ স্বার্থের অনুকূলে সব ঘটনাগুলি তাহলে তো নিশ্চয়ই আমি মনে করি যে এর চেয়ে একটা চমৎকার চুক্তি আর কিছু হতে পারে। আমরা মনে করি এখন করিডোর আগে না প্রত্যাবর্ষণ আগে, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিঃসন্দেহে আগে। কারণ আমি আর সইতে পারছি না। কারণ পৃথিবীর প্রায়োরিটিস, পৃথিবীর দেশগুলো নিজেদের প্রায়োরিটিসও কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এটি হওয়া স্বাভাবিক। ইউক্রেন যুদ্ধ হওয়ার পরে সেখানে ইউরোপ, আমেরিকার যে কনসেন্ট্রেশন, তাদের যে সাপোর্ট টু ইউক্রেনিয়ান গভর্নমেন্ট, সেখানে যতটা বেড়েছে, পক্ষান্তরে কিন্তু রোহিঙ্গাদের প্রতি যে সাপোর্টটা, সেটা অনেকাংশে কমেছে, এবং এর দায়টা এককভাবে বাংলাদেশের উপরই পড়ছে। আর দায় না, মানে বোঝাটা পড়ছে। এবং আরও শুধু না, এখানে আরেকটা বড় এই কথাটা একটু আপনার সাথে শেয়ার করতে চাই। আমাদের যে ডিজাইন গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট, এটা যেহেতু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বলেন, সহযোগিতা বলেন, ইট ওয়াজ এ মাল্টি ন্যাশনাল ইস্যুস, বহু জাতীয় বহুপক্ষীয় বিষয় ছিল। আমি বহুপক্ষীয় বিষয়টাকে আমি বুঝলাম না। আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ আপনি বলেছেন, আমি আমার নিজের আগ্রহ থেকে আমি ভূ রাজনীতির কথাগুলো আপনার মানে করি, মানে ভাবি, গবেষণা করেন বা চিন্তা করি, চর্চা করি, মানে আপনার চর্চা করি, রাইট। আপনার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যেমন মনে করুন, এখন আগে একসময় আমরা জিও পলিটিক্সের কথা বলতাম না, এখন শুধু জিও পলিটিক্সে, কিন্তু জিও পলিটিক্স সীমাবদ্ধ নাই, এটা কিন্তু এখন মেটা জিও পলিটিক্সে চলে গিয়েছে। এটা আরও এক স্তর উপরে চলে গিয়েছে, এখন মেটা জিও পলিটিক্স। এখন কিন্তু আপনার নিউ স্টেট কনসেপ্ট চলে গেছে, শুধু রাষ্ট্র টু রাষ্ট্র না, নিউ স্টেট কনসেপ্টের মধ্যে চলে গিয়েছে। তো এখন এই যে নিউ স্টেট মানে আপনার ডিসকোর্স, এটাকে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে হ্যান্ডেল করার প্রথাগত যে বিষয়গুলো আগে যেভাবে দেখা হতো, এখন সেই জায়গায় নাই। আমাদের বাংলাদেশ কি করলো, তৎকালীন আওয়ামী লীগ সরকার যেটা করলো, মিয়ানমারের সাথে একটা বাইল্যাটারাল কন্ট্রাক্টে গেল রিগার্ডিং রিপ্যাট্রিয়েশন অফ দ্য আপনার রোহিঙ্গা। আবার মাল্টিন্যাশনাল পক্ষগুলো, মানে যারা আমাদের সাহায্য সহযোগিতা দিচ্ছিলেন, ইউরোপিয়ান দেশগুলো, আমেরিকা, তারা কিন্তু আবার একটা কন্ডিশনটা চাপিয়ে দিল। কি কন্ডিশনটা চাপিয়ে দিল? রিফিউজিরা মানে রোহিঙ্গারা মিয়ানমারে প্রত্যাবর্তন করবেন, রাখাইনে প্রত্যাবর্তন করবেন, অ্যাকর্ডিং টু দেয়ার উইল, স্বেচ্ছায় প্রত্যাবর্তন হতে হবে। আপনি মানে ফোর্সড মাইগ্রেশন করাতে পারবেন, আপনি জোর করে পাঠাতে পারবেন না। বুঝতে পারছি? তাহলে একদিক দিয়ে আন্তর্জাতিক পক্ষসমূহ শর্ত দিয়ে দিল,
এবং এতে রোহিঙ্গারা বাতাস পেয়ে গেল একটা, মানে তারা তো যেতেও চায় না, কারণ তাদের জন্য অনুকূল না পরিবেশ। বলা হলো যে না, বাংলাদেশ আমাদেরকে জোর করে পাঠাতে পারবে না, বহুপক্ষীয় দেশগুলো যারা সহযোগিতা করছেন তারা বলেন তোমরা তাদেরকে জোর করে পাঠাতে পারবে না। ওরা যদি স্বেচ্ছায় এবং যদি তাদের নিরাপদে প্রত্যাবর্তনের যদি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট থাকে। আপনি দ্বিপক্ষীয় চুক্তির কথা বলছিলেন, ওই দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে এটা বড় বাধা না, বড় বাধা, কিন্তু চীনের একটা বড় ভূমিকা ছিল এই দুই পক্ষকে বসানোর ক্ষেত্রে। যদিও একজন রোহিঙ্গাও যায়নি, বরং অন্তর্বর্তী সরকারের সময় কিছু এসেছে, 1.5 লাখের মতো রোহিঙ্গা এসেছে। এখন চীন কি তার অবস্থান পরিবর্তন করবে? চীন তার অবস্থান, চীন তো আর আমাদের দেশের রোহিঙ্গা, আমরা চীনকে অবস্থান পরিবর্তন করাতে পারবো রোহিঙ্গাদের বিষয়ে? চীন তো রোহিঙ্গা আমাদের যে পাঠাতে মানে এনকারেজ করেনি। আমরা যদি বহুপক্ষীয় করতে পারতাম, যে কথাটা আমি শুরুতে বলছিলাম, আমরা চীনকে একটা পক্ষের মধ্যে নিতে পারতাম। চীন তো এখন পক্ষের বাইরে, মানে আউট অফ বাউন্ড। না না, চীন ওই এখন ত্রিদেশীয় কিন্তু একটা সমঝোতা হয়েছিল যে চীন হচ্ছে তার মধ্যস্থতাকারী, বাংলাদেশ ও মিয়ানমারের সাথে চুক্তি হয়েছিল। মধ্যস্থতাকারী, দেখেন মধ্যস্থতাকারীর বিষয়টা আরবিট্রেশন ইজ নট দ্য ম্যান্ডেটরি। আপনি নাও মানতে পারেন, কিন্তু যদি বহুপক্ষীয় বিষয়টা থাকতো, এখন তার সুযোগ নেই। নতুন আমার কাছে মনে হয়, নতুন সরকার, আমার কাছে মনে হয়, কারণ অলরেডি আপনার একটা চুক্তি আছে। ফার্স্ট অফ অল আমি জানি না, কারণ কাগজটা পুরোটা পড়িনি, আমি দেখিনি। এই চুক্তিটা প্রথমত হচ্ছে যে আপনাকে এটা ক্যান্সেল করতে হবে, চুক্তিটা ক্যান্সেল করতে হবে। চুক্তিটা ক্যান্সেল করার পরে আপনি একটা নতুন চুক্তির ক্ষেত্র তৈরি করবেন। এখন ইন্টারন্যাশনাল ট্রিটি উইথ এনি আদার কান্ট্রি, সেটা ক্যান্সেল করা যায় কিনা একতরফাভাবে, সেটা যারা আমাদের ফরেন মিনিস্টার যারা মানে এক্সপার্ট আছেন অন ট্রিটিস কন্ট্রাক্টস, তারা হয়তো ভালো করে বলবেন। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে আমি আরেকটু পড়াশোনায় মনোযোগ দিই। আচ্ছা, চুক্তি থাকুক, সংশোধন হোক, তবে আমরা চীনকে বাতিল হোক, আমরা চাই রোহিঙ্গারা উৎপীড়িত হয়ে যে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, আশ্রয় দিয়েছে, তারা নিরাপদে যাতে ফেরত যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চীনের সহযোগিতা চাই, এমনকি আরেক প্রতিবেশী ভারতের সমর্থন চাই, বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আপনার মানে প্রোগ্রামে আপনি আমাকে ডেকেছেন এবং কথা বলে। না, আপনি এসেছেন, এটাই হচ্ছে আমাদের বড় পাওনা। এবং আজকে সূচনা হলো, আমাদের এই সংলাপ চলবে। আবারও আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো, আপনিও ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন।